মাইলস্টোনে নিহত শিক্ষার্থীর ছোট ভাইয়ের লেখাপড়ার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। বাস্কেটবল ও ড্রোন উপহার, সন্তানহারা বাবাকে সান্ত্বনা। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে গঙ্গা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ভারতীয় হাইকমিশনারের। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ। বিএনপি ছাত্রদল ও এনসিপি সমাবেশ ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, এনসিপির গাড়ি বহরে পুলিশের বাধা। নিরাপদ আবাস, খাদ্যের উৎস নিশ্চিতে বাড়তে পারে বাঘের সংখ্যা, চোরা শিকারীদের তৎপরতা বন্ধের সুপারিশ বিশেষজ্ঞদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিহত শিক্ষার্থী তাসনিয়ার ভাই তাহসিন ও বাবা নাজমুল হক। সচিবালয়ে এ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজ খবর নেন এবং বড় হয়ে কি হতে চায়, তার স্বপ্ন কি তা জানতে চান। মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি। আলাপচারিতায় তাহসিন জানায় তার শখ ফুটবল খেলা। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে। সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ২৭ জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী আয়োজনে তাহসিনের হাসি মুখের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তাহসিনের হৃদয় বিদারক পারিবারিক ইতিহাস জানার পর পরিবারটির খোঁজ খবর নেন তিনি। এরই ধারাবাহিকতায় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর হলে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদী দিল্লি। দায়িত্ব নেয়ার পর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী জানান, বৈঠক অত্যন্ত চমৎকার হয়েছে। এই বৈঠকটি একটি ইতিবাচক পদক্ষেপ, কারণ দুদেশের মূল লক্ষ্য ও বিষয়গুলো একেবারেই অভিন্ন। তিনি জানান, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সেবা উন্মুক্ত করা হয়েছে, যাতে ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষই এর সুফল পেতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর বা ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ প্রসঙ্গে আলোচনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে বাংলাদেশের সরকারের প্রধানকে ভারত স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দিল্লি। তিস্তা ও গঙ্গা নদীর পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে হাই কমিশনার বলেন, পানি চুক্তির বিষয়ে ভারত ও বাংলাদেশ উভয় পক্ষেই যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তারা নিজেদের মধ্যে অবশ্যই আলোচনা করবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজনৈতিক নিয়োগ বন্ধ না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য কমিশনের সাথে আলোচনা করেছে। নির্বাচনের বিধিমালায় পরিবর্তন আনার জন্য ইসিকে ৯টি প্রস্তাব দেওয়া হয়েছে। অভিযোগ করেন, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াত। রাজনৈতিক নিয়োগ সাংবিধানিক প্রতিষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, শামসুল আলম নির্বাচনের সময় বিএনপির একটি কমিটিতে ছিলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে সরকার এই নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেন। এছাড়া এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না, এই সিদ্ধান্তের আপত্তি জানিয়েছে জামায়াত। এমন সিদ্ধান্ত বহাল থাকলে নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থায় তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এদের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে তিনি এখানে নিয়োগ দিয়েছেন যে তিনি ওখানে দায়িত্ব পালন করবেন। সামনে যখন স্থানীয় সরকার নির্বাচন আসবেন, তিনি এই নির্বাচন পর্যন্ত সিটি কর্পোরেশনের, জেলা পরিষদের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে পাবলিককে সার্ভ করবেন। ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টরি, নানান চ্যারিটি ওয়ার্ক করে তিনি জনপ্রিয়তা নেবেন এবং নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ বহাল থাকল। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদনটি কার্য তালিকা থেকে বাদ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনকে লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত। সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন জানিয়ে গত ৯ জুলাই রায় দেয় উচ্চ আদালত। রায়ে সরোয়ারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের পর সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে সেদিনই গেজেট প্রকাশ করে ইসি। ওই দিন সন্ধ্যায় সংসদ সদস্য হিসেবে শপথও নেন তিনি। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল আমিন ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। গতকালই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। হবিগঞ্জে একই স্থানে পৌর বিএনপি ও জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পথসভা ডাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এদিকে হবিগঞ্জে দলের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শেষ সীমান্তে এনসিপি নেতাদের গাড়ি বহর আটকে দিয়েছে পুলিশ। এ ঘটনায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ। বিকেল 4:30টার দিকে হবিগঞ্জে দলের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়ি বহর আটকে দেয় পুলিশ। বিকেল 3টায় হবিগঞ্জের বিক্ষোভ সমাবেশে যোগদানের উদ্দেশ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে আসার পথে হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী মুসাই নামক স্থানে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ এনসিপির গাড়ি বহর আটকে দেয়। এ সময় পুলিশের সাথে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বাগবিতণ্ডা হয়। পুলিশ জানায় ঘটনাস্থলে প্রায় ১৫০ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বিকেল থেকে হবিগঞ্জ শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর আগে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এদিকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আজকের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে। শহরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বুড়িগঙ্গা দূষণ রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা শিগগিরই উপস্থাপন করা হবে একনেকে। রাজধানীতে ঢাকা চেম্বার আয়োজিত বাংলাদেশে বৃত্তাকার নৌপথের পুনরুজ্জীবন এবং অভ্যন্তরীণ নৌ বাণিজ্যের সম্প্রসারণে খাল খনন বিষয়ক সেমিনারে এসব বলেন তিনি। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি দেশের অর্থনৈতিক উন্নয়ন, বর্জ্য, দূষণ, দখল আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। খাল খননে বড় চুরি ঠেকাতে নজরদারি রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ২০,০০০ কিলোমিটার খাল খনন করবে সরকার। খালের দুই পারে গাছ লাগাতে হবে এবং একই সাথে তা পাহারা দিতে হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন পানি সম্পদ মন্ত্রী। বিশ্ব বাঘ দিবস আজ। সবশেষ সুপারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি। বিশেষজ্ঞরা বলছেন, বাঘের আবাসস্থল নিরাপদ রাখা গেলে, বাঘের খাদ্য হরিণ পাচার রোধ করা গেলে পরবর্তী জরিপে এর সংখ্যা বাড়তে পারে। আর এর জন্য বন্ধ করতে হবে সুন্দরবনের চোরা শিকারীদের অপতৎপরতা। এক্ষেত্রে নানা উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বন বিভাগ। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীববৈচিত্র্যের আধার বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে ৬,০১৭ বর্গ কিলোমিটার বন। রয়্যাল বেঙ্গল টাইগাররা এ বনের রাজা। জলপথের ধার কিংবা ঝোপঝাড়, বাঘের আহার, হরিণের বিচরণের জায়গায় চোরা শিকারীদের পাতা ফাঁদে রাজাদের এখন প্রজা হয়ে টিকে থাকাও কঠিন হয়ে গেছে। হরিণ পাচারের কারণে খাদ্য সংকটেও তারা। দস্যুদের আনাগোনায় সংকুচিত হচ্ছে বাঘের আবাসস্থল। এছাড়া বাঘের চামড়া সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারে চাহিদা থাকায় শিকার হচ্ছে বাঘ। বন্যপ্রাণী অপরাধ দমনে বন বিভাগকে আরো তৎপর হইতে হবে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে, বাঘ হরিণ শিকার বন্ধ করতে হবে।
গবেষকদের মতে বাঘের নিরাপত্তা নিশ্চিতে হরিণ শিকার কমানোর পাশাপাশি বনের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। শিকার বা পাচার রোধে করতে হবে আইন সংশোধন। সেই সাথে ক্যামেরা ট্র্যাকিং এবং রেডিও কলারের মাধ্যমে বাঘের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণের তাগিদ তাদের। কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, চোরাকারবারীদের নেটওয়ার্ক ভেঙে ফেলতে হবে এবং ক্যামেরা ট্র্যাকিং এবং রেডিও কলারের মাধ্যমে নিয়মিতভাবে বাঘের গতিবিধি এবং সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে। বাঘের সংখ্যা বাড়াতে হরিণ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। গোয়েন্দা সংস্থার সাথেও তাদের কাছ থেকেও কিছু তালিকা পেয়েছি, সেগুলো মিলেই কিন্তু আমরা সব মিলে আমরা 2 রেঞ্জে, এই চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জে আমরা 150 জনের তালিকা আমরা করেছি। সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকার সকল প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে সম্প্রতি এক সংলাপে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আমরা কিন্তু বাঘ অবমুক্ত করেছি। আমাকে অনেকে বলেছিল চিড়িয়াখানায়, আমি নো বলুনরা বনশিত শিশুরা মাতৃ করে আমরা এটাকে বাস্তবায়ন করব এবং আমরা বনে কিন্তু মুক্ত করেছি। যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে তাকে মুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘের অস্তিত্ব রক্ষা জরুরি, সেজন্য দরকার সঠিক পদক্ষেপ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিগত আওয়ামী সরকার দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকলেও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেনি বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের সব জায়গাকে নিরাপদ রাখতে না পারলে এই ক্ষত জাতিকে বয়ে বেড়াতে হবে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন দ্রুত কার্যকর এবং আঞ্চলিক পরিষদের সাথে নীতি নির্ধারণী সংলাপে বসার তাগিদ দেন বক্তারা। পাহাড়িদের সাথে আলোচনা করে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় কমিশন গঠন করার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। এখনকার প্রেক্ষিতে সরকার গোটা পার্বত্য ইস্যুকে কেন্দ্র করে একটা জাতীয় কমিশন গঠন করা, সবাইকে যুক্ত করে এই কমিশনটা গঠন করা দরকার এবং কমিশনের কোড অফ কন্ডাক্ট কী হবে, তার এখতিয়ার কী হবে বা টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, এগুলোকে একটু আলাপ আলোচনা করে জায়গাটাকে এটাকে যাওয়া দরকার। যদি আদিবাসীর অধিকার হয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ফোর্স আন্তর্জাতিক শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়। টেকসই শান্তি স্থাপন, তার মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে শান্তি প্রতিষ্ঠা করা হবে, যার মধ্যে তার 4টি উপাদান, 4টি প্রক্রিয়ার মধ্যে মাধ্যম হবে সেটি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর পুলিশ তাকে আটক করে। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিড ইমন ও রায়হান সহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই মধ্যে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হলেও নোয়াখালীতে অভিযানের সময় রায়হান পালিয়ে যায়। কাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ডেভিড ইমনকে গ্রেপ্তার সহ পুরো অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও পুলিশ সুপার জানান। ঠাকুরগাঁও সুগার মিলের সালন্দর খামারে 4 মাস ধরে চলছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনে নালাটি ভরাট হয়ে যাওয়ায় তলিয়ে গেছে প্রায় 814 একর ফসলি জমি। এতে চরম লোকসানের মুখে লিজ গ্রহীতা আখ চাষি সহ প্রান্তিক কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাবলুর তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁ সুগার মিলের ঐতিহ্যবাহী সালন্দর খামারের দৃশ্য এটি। যে জমিতে সবুজ ফসলের হাসি থাকার কথা ছিল, তা এখন অথই পানির নিচে। 4 মাস ধরে প্রায় 814 একর জমি তলিয়ে আছে স্থায়ী জলাবদ্ধতায়। এতে হুমকির মুখে আগামী মৌসুমের সুগার মিলের কাঁচামাল ইক্ষু ও ইক্ষু বীজ উৎপাদন। আমাদের 9.5 একর জমির মধ্যে প্রায় 1.5 একর জমি ছিল আলু, বাকিটা সবই নষ্ট হয়ে গেছে। এরপরে আমরা সাথী ফসল হিসেবে আখ লাগাইছি এবং ওই তখন থেকে যে বৃষ্টি, এতটাই বৃষ্টি পানি জমি আছে আখের জমিতে, দেখেন আখের গোড়া টোড়া সব একবারে পচে গেছে। মানে সুগার মিলের জমিগুলো যে আছে, জমিগুলোতে মানে আবাদ হয় না, পানি যাওয়ার কোনো রাস্তা নাই। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে লিজ নেওয়া জমিতে আখ, আলু আর ধান চাষ করেছিলেন চাষিরা। এখন ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঋণের ঘানি টানার শঙ্কায় দিশেহারা তারা। সুগার মিল যদি পরিষ্কার না করতে দেয় তাহলে কেমনে হবে? আর আমরা আবাদ করব কিভাবে? এত টাকা দিয়ে জমি নিয়ে এনে এত টাকা দিয়ে কুষার লাগাইলাম, কুষারও নাই, আমাদের আলুও নেই।
ফার্মের যেটা পানি নিষ্কাশনের একমাত্র প্রধান যেটা নালা, এটা ঢেপা নদী পর্যন্ত বিস্তৃত। এখনো যে ওই নালাটা আসলে বিগত 10-15 বছর ধরে একটা সংস্কার হয় না। এদিকে শিগগিরই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঠাকুরগাছ সুগার মিল কর্তৃপক্ষ। ড্রেনের পাশে কিছু স্থাপনা তৈরি হওয়ার কারণে ওখানে বাধা পাচ্ছে, পানিটা সহজে যেতে পারছে না। এই কারণে ওখানে ড্রেনটাতে পানি স্ট্যাগন্যান্ট হয়ে আছে। আমরা আশা করি যে এটা সবার সাথে কথা বলে, আমরা বিভাগের সবার সাথে কথা বলে আমরা এটা কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অবিলম্বে ঢেপা নদী পর্যন্ত খালটি খনন করে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জেলার চাষিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় অনলাইন ভিত্তিক জেন্ডার সহিংসতা নিরসনে বগুড়ায় জেলা পর্যায়ে মিডিয়া ক্যাম্পেইন ও আলোচনা সভা হয়েছে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরের জহুরুল নগরে সংস্থার নিজস্ব সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, বেসরকারি সংস্থাটির চেয়ারম্যান প্রফেসর হাবিবা বেগম সহ অনেকে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খুলনা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের উন্নয়ন কাজ সহ সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান এ সময় তার সাথে ছিলেন। পার্বত্য চট্টগ্রামের 3 জেলার জনগোষ্ঠীর জন্য মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা বিষয়ক সভা হয়েছে খাগড়াছড়ি শহরে। এতে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মেহেদি ও সিভিল সার্জন ডাক্তার রতন খিসা সহ অন্যরা। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরভয়রা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বেনজির আহমেদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম শিক্ষাবৃত্তি দেয়া হয়। পরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারের ছাত্রত্ব বাতিল সহ কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুপুরে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ছাত্রদল। অবিলম্বে আম্মারের ছাত্রত্ব বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। সদর উপজেলার ক্রোকখালপাড়ে জেলা প্রশাসক তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই আয়োজন হয়। এ সময় নারিকেল, আম, তাল, সুপারি, কৃষ্ণচূড়া ও রাধাচূড়া সহ মোট 1400 ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে ডোমিনেটরস সাতকানিয়া স্পোর্টিং ক্লাব। উপজেলার সাতকানিয়া স্পোর্টস গ্রাউন্ডে সকালে ক্লাবের উদ্বোধন করা হয়। দেওদিঘি কেএম উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্রদের এমন সামাজিক উদ্যোগকে স্বাগত জানান শিক্ষকরা। পরে টিমের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ এবং কোচ মোহাম্মদ আরফাতকে সম্মাননা স্মারক দেন টিমের প্লেয়াররা। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন সেখানে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ ও সিএমসির আয়োজনে উপজেলার বুড়ি গোয়ালেনি সিপিজি কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। চলতি বর্ষা মৌসুমে রংপুর নগরীর সব ভাঙা সড়কে সংস্কার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। 2 কোটি টাকা ব্যয়ে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত কসাইটুলি সড়কের 3 কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। সিটি কর্তৃপক্ষ, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এতে।
মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। সদর উপজেলার ঘটমাঝির ঐতিহ্যবাহী টুবিয়া বাজার প্রাঙ্গণে যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেন বাজারের ব্যবসায়ী, ইজারাদার এবং সামাজিক সংগঠন বিডি ক্লিন। প্রধান অতিথি ছিলেন ঘটমাঝি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান দর্জি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাইলস্টোনে নিহত শিক্ষার্থীর ছোট ভাইয়ের লেখাপড়ার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। বাস্কেটবল ও ড্রোন উপহার, সন্তানহারা বাবাকে সান্ত্বনা। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে গঙ্গা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ভারতীয় হাইকমিশনারের। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ। বিএনপি ছাত্রদল ও এনসিপি সমাবেশ ঘিরে হবিগঞ্জে 144 ধারা জারি। এনসিপির গাড়ি বহরে পুলিশের বাধা। নিরাপদ আবাস, খাদ্যের উৎস নিশ্চিতে বাড়তে পারে বাঘের সংখ্যা। চোরা শিকারীদের তৎপরতা বন্ধের সুপারিশ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।